যখন স্যাঞ্জার মেথড 1977-এ ইন্ট্রোডিউস করা হয়, তখন হচ্ছে এটা লেবার ইন্টেন্সিভ ছিল। দ্যাট মিন্স অনেকগুলা পার্সনের প্রয়োজন হতো এই মেথডটা ইমপ্লিমেন্ট করে ডিএনএ স্যাম্পল থেকে সিকোয়েন্স বের করার জন্য। তারপরে একটা পয়েন্ট আসছে যে সেটা হচ্ছে কি, যে হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইউজিং দ্য সেঞ্জার সিকোয়েন্সিং। হিউম্যান জিনোম প্রজেক্ট হচ্ছে একটা প্রজেক্ট ছিল যেটা প্রায় 12 থেকে 13 বছর ধরে এই প্রজেক্টটা রান করা হয়েছিল। পুরা পৃথিবীতে যতগুলো জীববৈচিত্র্য আছে সবার ডিএনএ স্যাম্পল একটা ডাটাবেজে সংরক্ষণ করার জন্য। এই যে এখানে আমরা যদি সার্চ দিই, আমাদের এখানে এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট লিখে সার্চ দিলে বলা যাচ্ছে যে 1990 থেকে এটা শুরু হয় এবং 2003 পর্যন্ত এই প্রজেক্টটা চলেছিল। সো এই যে 13 বছরের ভিতরে এই তারা কি করে, এই যতগুলা আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টের আন্ডারে আমাদের হচ্ছে মানুষের বিভিন্ন মানে ডিএনএ স্যাম্পল নিয়ে কাজ করে 13 বছর ধরে এত একটা প্রজেক্ট চলছে, এবং এই প্রজেক্টটার চলাকালীন সময়ে যত ডিএনএ সিকোয়েন্স বের করা হয়েছে সবগুলোই স্যাঞ্জার মেথডকে ইউজ করে বের করা হয়েছিল। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এখন এখন এই স্যাঞ্জার মেথডের তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে ডিএনএ প্রিপারেশন স্টেপ, আরেকটা হলো ডিএনএ সিকোয়েন্সিং রিয়াকশন স্টেপ, আর একটা হচ্ছে ইলেকট্রোফরেসিস ইন ক্যাপিলারি টিউব। ওকে। সো এই জায়গার বিষয়গুলো হচ্ছে আমরা যদি এখান থেকে আপনাকে বর্ণনা করি আপনার জন্য বোধগম্য হতে একটু অসুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি বিকল্প হিসেবে একটা 3D অ্যানিমেশন ভিডিওর ব্যবস্থা করে রাখছি, যেটা এখানে চলবে, এবং আমরা এটার এগেনস্টে যেভাবে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা বুঝেছিলাম আমরা ওইভাবেই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। যখনই কোনো জায়গায় কারো বুঝতে অসুবিধা হবে, আহ, একদম সাথে সাথে আপনি রেসপন্স করবেন যে স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারতেছি না, বা আমার এই জায়গাটা আমাকে একটু আর একটু ডিটেলসে একটু বুঝাই দেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে। সো আমি এটা একটা 4 থেকে 5 মিনিটের ভিডিও, বাট এটা আপনাকে বোঝাতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে। সো আমি ভিডিওটা স্টার্ট করতেছি। সো প্রথম বিষয় আসতেছে যে কিভাবে প্রথম স্টেপ। DNA sequence. ওকে, সরি, আমি সাউন্ড আসতেছে তাই না, আমি সাউন্ড অফ করে দিলাম। ওকে। ডিএনএ সিকোয়েন্সিং করার ক্ষেত্রে আমাকে সবার আগে কি লাগবে, আমার টার্গেট ডিএনএ লাগবে তাই না। যে টার্গেট ডিএনএ বলতে কোন ডিএনএকে বোঝাচ্ছি, যেটার সিকোয়েন্স আমি বের করতে চাই। ওকে। সো এই যে আমার একটা টার্গেট ডিএনএ আছে, এই টার্গেট ডিএনএটাকে আমি একটা প্লাজমিড ডিএনএর ভিতরে প্লেস করব। হোয়াট ইজ প্লাজমিড ডিএনএ? প্লাজমিড ডিএনএ হচ্ছে যে ডিএনএটা গোলাকৃতির একটা ডিএনএ হয়ে থাকে, এবং এইগুলা মূলত ব্যাকটেরিয়ার ভিতরে মানে প্রতিস্থাপন করার জন্যে মানুষ গবেষণার কাজে প্রতিস্থাপন করার জন্য ইউজ করে থাকে। সো এটা আপনার টার্গেট ডিএনএ। আপনি এই টার্গেট ডিএনএটাকে আমি কেটে নিলাম। এখন একটা কোশ্চেন আপনাদের কাছে আমার থাকবে, এই যে কেটে নিলাম, এই কাটাটা কিভাবে কাটলাম? আমি কি সিজার দিয়ে বা কেচি দিয়ে কাটলাম, নাকি ব্লেড দিয়ে কাটলাম? আমাকে একটু অ্যান্সার করেন তো। মেবি স্যার এনজাইম দিয়ে হয়তো। গুড। এই জিনিসটা আপনার থেকে শুনতে যাচ্ছিলাম। ইয়েস। সো অ্যানজাইম, তাই না? আমরা জানি ডিএনএ খুবই সূক্ষ্ম একটা বিষয়, এটা ক্রোমোজোমের ভিতরে থাকে। যার মাইক অন আছে কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে মাইকটা অফ করে ফেলবেন। সো ডিএনএ আমরা জানি যে ডিএনএ খুবই কি একটা সূক্ষ্ম জিনিস, এটা ক্রোমোজোমের ভিতরে থাকে। ক্রোমোজোম আবার হচ্ছে এটা হচ্ছে ইসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। খুবই মানে অনুপরমাণুর থেকেও সূক্ষ্ম বিষয়, যেটা বাস্তবিক চোখে দেখা ইম্পসিবল। সো এই জিনিসটাকে কাটতে গেলে আমাকে একটা এনজাইম ইউজ করতে হবে। সেই এনজাইমটা ডিএনএকে একটা শর্ট পিস অফ লেন্থে কেটে দিবে। এই যে শর্ট পিস অফ লেন্থের ডিএনএটাকে আমি কাটলাম, এবং এইটার এবার আমার কাজ হবে এটাকে আমার প্লাজমিড ডিএনএর ভিতরে প্রতিস্থাপন করে ওই প্লাজমিড ডিএনএটাকে একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমি রিপ্লেস না প্লেস করব। এই যে এই প্লাজমিড ডিএনএ কিন্তু একটা ব্যাকটেরিয়ার ভিতর থেকে আনা হয়েছে। এটা ধরে নিতে পারেন ইকোলাই ব্যাকটেরিয়াও হতে পারে। বোঝা গেছে? সো ধরে নিলাম একটা ইকোলাই ব্যাকটেরিয়ার একটা ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএ ক্যারি করে। আপনারা যারা ইন্টারে বায়োলজি ছিল তারা আমরা মোটামুটি সবাই একটু জানি এইসব বিষয়, তাই না? খুবই বেসিক বিষয়। সো এটা একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ কী বললাম, এটা গোলাকৃতির ডিএনএ। এই ব্যাকটেরিয়ার ডিএনএর এই যে অংশটা যেখানে আমার টার্গেট ডিএনএটা বসানো হয়েছে, এই অংশটাও কিন্তু এই এনজাইম দিয়েই কাটা হয়েছে। কেটে ওটাকে দেওয়ার পরে আরেকটা এনজাইম দেওয়ার ফলে ওই কাটা অংশে আমার টার্গেট ডিএনএটা কী হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। সো অ্যাটাচড হওয়ার পরে আমার যে প্লাজমিড ডিএনএটা এখানে আছে, সেই প্লাজমিড ডিএনএটাকে আমি এখন এই যে ব্যাকটেরিয়া থেকে ডিএনএটাকে বের করছিলাম সেই ব্যাকটেরিয়ার ভিতরে আবার দিয়ে দিব। এই যে একটা ব্যাকটেরিয়া সেলের ভিতরে আমি কি করলাম, আমরা জানি ব্যাকটেরিয়া একটা এককোষী প্রাণী তাই না। সো এই ব্যাকটেরিয়ার ভিতরে আমি ডিএনএটা দিয়ে দিলাম। এখন একটা কোশ্চিন যদি আমি আপনাকে করি, আমি ব্যাকটেরিয়ার ভিতরে কেন দিলাম? আমি চাইলে অন্য কোনো কিছুর ভিতরে তো দিতে পারতাম তাই না।
সো ব্যাকটেরিয়ার ভিতর প্লাজমিড আছে তাই? ব্যাকটেরিয়ার ভিতর থেকে তো প্লাজমিড ডিএনএ আনলাম, এটা তো আমি বললামই। তো ব্যাকটেরিয়ার ভিতরে কেন দিলাম আবার? আমি ব্যাকটেরিয়ার ভিতরে না দিয়ে অন্য কোনো প্রাণীর মধ্যেও দিতে পারতাম। সো অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, জটিল না করি। সেটা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া দেখেন, একটা ব্যাকটেরিয়া কিন্তু খুব অল্প সময়ের ভিতরে, যার মাইক অন আছে কাইন্ডলি মাইকটা অফ রাখেন, একটা ব্যাকটেরিয়া কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বংশ বিস্তার করে অনেক ব্যাকটেরিয়া ক্রিয়েট করতে পারে। এখন কিছুদিন আগে আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছি, আমরা জানি যে আমার দাদার দাদার ভিতরে যে ডিএনএ ছিল সেই ডিএনএটা আমিও ক্যারি করতেছি, তাই না? এখন এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে যখন আমি একটা প্লাজমিড ডিএনএ দিয়ে দিব, ওই প্লাজমিড ডিএনএটা, ওই ব্যাকটেরিয়াটা যত বংশবিস্তার করে যত ব্যাকটেরিয়া ক্রিয়েট করবে, সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ওই মডিফাইড প্লাজমিড ডিএনএটা থাকবে, যেটার সাথে আমার টার্গেট ডিএনএটা দেওয়া আছে। বোঝা গেছে? এবং এতগুলো ডিএনএ স্যাম্পল আমি কেন ক্রিয়েট করতেছি, এইটার পিছনেও একটা রিজন, আপনাকে এইটার পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে জানাবো, বিকজ আমাকে প্রতিটা সিকোয়েন্স বের ধরতে হবে, আলাদা আলাদা করে বের করতে হবে। সো এই জন্য আমাকে একটা স্যাম্পলের অনেকগুলা ক্লোন স্যাম্পল বের করতে হবে, এটাকে বলে ক্লোনিং। আপনারা ইন্টারে অনেকে বায়োলজিতে ক্লোনিং জিনিসটা পড়ছেন, যে ক্লোনিং মানে কি, কপি করা। আপনার একটা অরিজিনাল ফোন আছে, সেটার একটা ক্লোন ফোন যদি আমি বানাই, সেটা হবে কি, ওইটার ক্লোনিং হবে। মানে কি, হুবহু ফোন, বাট ওইটার অরিজিনাল কোম্পানির থেকে প্রডিউস করা না, অন্য একটা আনএথিক্যাল অ্যাপ্রোচে ওইটাকে প্রডিউস করা হয়েছে। সো ব্যাকটেরিয়া সেলের ভিতরে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা ক্লোনিংয়ের থ্রুতে আমরা অনেকগুলা কী করতে পারবো, এই মডিফাইড প্লাজমিড ডিএনএর স্যাম্পল অনেকগুলো ক্রিয়েট করতে পারবো। বিকজ আমরা রিসার্চ করবো, আমরা যদি একটা স্যাম্পল নিয়ে আগাই, এক্ষেত্রে আমাদের মিস্টেক্স হতেও পারে, নাও পারে। সো আমরা রিস্ক নিব না এখানে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাকে? जी सर। জি ওকে। স্যার। এখন দেখেন, এখন সেকেন্ড স্টেপে যা গেল, যে এই যে ব্যাকটেরিয়া আমি রেখে দিলাম, একটা ব্যাকটেরিয়া থেকে অসংখ্য ব্যাকটেরিয়া হয়ে গেল। এইটা ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি বংশবিস্তার করতে পারে। এক জায়গায় একটা ব্যাকটেরিয়া যদি থাকে, এটা 1 সেকেন্ডের ভিতরে কয়েক লক্ষ কোটি হয়ে যাবে। সো এই যে ব্যাকটেরিয়া এখানে ছড়ায় পড়লো, এবং সব থেকে মজার বিষয়, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে আমার ওই যে মডিফাইড করা প্লাজমিড ডিএনএ যেটা ছিল, যেটার সাথে আমার টার্গেট ডিএনএটা অ্যাটাচ করা আছে, ওইটাই কিন্তু আছে, তাই না? বিকজ এরা বংশ বিস্তার করতেছে। সো এখন আমি কি করব, এই যে ব্যাকটেরিয়া সেলগুলো আছে, এই ব্যাকটেরিয়া সেলের থেকে আমার ওই প্লাজমিড ডিএনএটা আমি আবার বের করে আনবো। আমার কাজ ছিল কি, একটা প্লাজমিড ডিএনএ থেকে অনেকগুলা প্লাজমিড ডিএনএ তৈরি করা। এটা তো ন্যাচারাল, আমি তো আর্টিফিশিয়ালভাবে করতে পারবো না, এটা আমি ব্যাকটেরিয়াকে দিয়ে করাই নিলাম। করায় আমার একটা প্লাজমিড ডিএনএ থেকে আমি কোটি কোটি প্লাজমিড ডিএনএ বানাই নিলাম, মডিফাইড প্লাজমিড ডিএনএ বানাই নিলাম। এখন আমি যেভাবে ব্যাকটেরিয়া থেকে আগের বার ডিএনএ বের করছিলাম, আবার সেম ওই এনজাইম দিয়ে আমি ওই ব্যাকটেরিয়া থেকে আবার কি করব, ডিএনএগুলোকে বের করে নেব। এই জন্য সাবটাইটেলে দেখেন বলছে, দ্য ডিএনএ ইজ দেন আইসোলেটেড ফ্রম দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড সেন্ট ফর দ্য সিকোয়েন্সিং। সো এইটা হচ্ছে আইসোলেটেড করা, মানে আলাদা করে নেওয়া। আপনারা হচ্ছে অনেক সময় এই যে করোনার মধ্যে শুনছেন যে আইসোলেশন, আইসোলেশন, আইসোলেশন মিন্স আলাদা করে ফেলা। সো আমিও আবার সেই কী করবো, আবার সেই ব্যাকটেরিয়ার ভিতর থেকে আমার যে প্লাজমিড ডিএনএর যে স্যাম্পলটা ছিল, ওইটাকে আমি আলাদা করে বের করে এবার কি করলাম, ওইটার আলাদা একটা দ্রবণের ভিতরে রাখলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। এই পর্যন্ত কি আমাদের স্টেপ ওয়ান। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। এই স্টেপে হচ্ছে আমরা সিকোয়েন্সিংয়ের সেকেন্ড স্টেপে আমরা ঢুকতেছি এখন। এই পর্যন্ত স্টেপ ওয়ানের মধ্যে কি কারো কোনো কোশ্চিন আছে? না স্যার। ওকে, আমরা সবাই একটু হ্যান্ড রেজ করি তো। স্টেপ ওয়ান পর্যন্ত আমরা যারা যারা বুঝছি, আমরা একটু হ্যান্ড রেজ করি তো। মাত্র 10 জন বুঝছেন, 40 জন ক্লাস করতেছেন, বাকিরা কি আছে আদেও? ওকে, 20 জন। জি স্যার আছি, শুনতেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড, সমস্যা নেই। আমার 50% রেসপন্স আমি পেলেই আমি খুশি, সমস্যা নেই। আমি জানি যে সবাই রেসপন্স করবে না। সো সেকেন্ড স্টেপে আসার পরে আমার হচ্ছে কাজ হচ্ছে, এখন আমার ফার্দার স্টেপে যেতে হবে। ফার্দার স্টেপ যাওয়ার পর এই যে দ্রবণটা আছে, দ্রবণটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া না, আমি ব্যাকটেরিয়া থেকে আমার যেই প্রাথমিক ডিএনএগুলো ছিল, ওগুলোকে আমি বের করে ফেলছি। এখন হচ্ছে আমার কাজ হবে যে এই যে স্যাম্পলটা, এটাকে বলে একটা মানে ওই যে অনেক সময় আপনারা হোমিওপ্যাথি ওষুধে দেখছেন না, আমাদের বোতলের ভিতর থেকে একটা পাম্প করে আমরা একটা দ্রবণটা বের করে নিতাম, ওই টাইপের একটা অ্যাডভান্স মেশিন, যেটা থ্রুতে আমি ওই দ্রবণের ভিতর থেকে স্যাম্পল বের করে নিচ্ছি। আপনারা অনেক সময় বিভিন্ন ল্যাবরেটরিতে এই স্যাম্পলগুলো দেখেছেন, বা অনলাইন বা ভিডিওতে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো দেখেছিলেন।
ওই টাইপের একটা মেশিন দিয়ে আমি কী করলাম, ওইখান থেকে স্যাম্পলগুলোকে নিয়ে ছোট 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 অনেকগুলা প্লেটের ভিতরে রেখে স্যাম্পলগুলোকে কী করলাম, আলাদা করে নিলাম। এই যে ছোট ছোট প্লেটের ভিতরে আমি কী করতেছি, স্যাম্পলগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন প্রত্যেকটা এই প্লেটের ভিতরে যে কী আছে, আমার ওই টার্গেট প্লাজমিড ডিএনএ আছে, যেগুলো আমি ব্যাকটেরিয়ার থেকে ক্লোনিং করে আবার ওখান থেকে বের করে আনছি। এখন এই যে এইখানে এসে আমার কাজ হচ্ছে, এখন এই যে ছোট ছোট টিউব, এই যে এই টিউবের ভিতরে আমি অ্যাডিশনালি আরও অনেক কিছু মিক্সড করব, 4টা জিনিস আমি মিক্সড করব। সেই 4টা জিনিস কী কী আমি এখন বলবো আপনাকে। একটা এই যে 4টা ইনগ্রিডিয়েন্ট মিক্স করা হবে। প্রথম ইনগ্রিডিয়েন্ট হবে হচ্ছে ফ্রি ডিএনএ বেস। ফ্রি ডিএনএ বেস, আমি কি বুঝাইতে পারছি? ফ্রি ডিএনএ বেস হচ্ছে, এটা হচ্ছে আমি ন্যাচারালি ওই যে ডিএনএকে কেটে 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 আলাদা আলাদা করে আমি কিছু ফ্রি ডিএনএ বেস বানায়ে আমি ওই ডিএনএ বেসটা বানানো যায় না, মানে আমার স্যাম্পল ডিএনএ যে আগে ছিল ওখান থেকে কেটে 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 কিছু ফ্রি ডিএনএ বেস আমি স্যাম্পল একটা রাখা ছিল, ওইখান থেকে আমি এর প্রত্যেকটা টিউবের মধ্যে আমি 4টা জিনিস অ্যাড করবো। একটা হলো ফ্রি ডিএনএ বেস, সেকেন্ডটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম কী কাজ করে? আমরা ডিএনএ রেপ্লিকেশনে দেখছি, তাই না? কি কাজ করে মনে আছে কারোর? এক্সামে তো আসছিল। ডিএনএ প্রাইমার আর কি করার পর নতুন বেস বানানো শুরু করে। হ্যাঁ, পলিমারেজ এনজাইম হচ্ছে এখানে লেবার হিসেবে কাজ করে। সে এই ফ্রি ডিএনএ বেসগুলোকে অ্যাটাচ করে। কোথায় অ্যাটাচ করে, কীভাবে অ্যাটাচ করে আমরা দেখব ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরে থার্ড ইনগ্রিডিয়েন্ট হবে হচ্ছে আমার ডিএনএ প্রাইমার। একটু বিষয় বলেন, আমরা যেই ইটা দেখছিলাম আর কি, যেই ডিএনএ রেপ্লিকেশন দেখছিলাম, ওইখানে কি আমরা প্রাইমার হিসেবে কোনটা ইউজ করছিলাম, ডিএনএ প্রাইমার না আরএনএ প্রাইমার? মনে আছে কারোর? আরএনএ প্রাইমার। আরএনএ RNA প্রাইমার, primer. গুড। সো স্যার এখানে ডিএনএ প্রাইমার আসলো কেন? ডিএনএ প্রাইমার আর আরএনএ প্রাইমারের মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গায়, যে মাউসের কার্সারের দিকে দেখেন, ডিএনএ প্রাইমার যেখানে বসে তার সামনে থেকে বেস বসে, আর আরএনএ প্রাইমার যেখানে বসে তার পিছন থেকে বেস বসে। আরএনএ প্রাইমার হচ্ছে লিডে থাকে, আর ডিএনএ প্রাইমার থেকে থাকে আপনার হচ্ছে ব্যাক এন্ডে থাকে। আমি বুঝাইতে পারছি মূল পার্থক্য? আরএনএ প্রাইমার আমি দেখবো যে কিছুক্ষণ পরে দেখবো যে আরএনএ প্রাইমার যেখানে বসছে, এই যে মাউসের কার্সার অনুযায়ী সামনে থেকে ডিএনএ বেসগুলোকে বসাবে, ফ্রি ডিএনএ বেস আমি যেগুলো দিছি এগুলোকে বসাবে, কে বসাবে? ডিএনএ পলিমারেজ এনজাইম বসাবে। আর আরএনএ প্রাইমারের ক্ষেত্রে পিছন থেকে বসা শুরু করে। আমাদের অ্যানিমেশন ভিডিওটা যদি মনে থাকে রেপ্লিকেশনে, তাহলে অবশ্য রিমেম্বার করতে পারবেন আপনারা। এরপরে কিছু টার্মিনেটর বেস অ্যাড করব, কিছু টার্মিনেটর বেস আমি অ্যাড করলাম। এখন বিষয় হচ্ছে যে হোয়াট ইজ দ্য টার্মিনেটর বেস, এটার নাম হচ্ছে কি টার্মিনেটর বেস। এখন দেখেন হোয়াট ইজ টার্মিনেটর বেস। টার্মিনেটর মানে কি বলেন? টার্মিনেটর মানে হচ্ছে থামায় দেওয়া, তাই না? আমরা অনেক সময় বলি প্রোগ্রামকে টার্মিনেট করুন, তারপর অনেক সময় বিভিন্ন আপনার হচ্ছে স্পাই মুভির মধ্যে আমরা দেখি যে মিশন ইজ টার্মিনেটেড, মিশন ইজ টার্মিনেটেড। মিশন মানে কি? টার্মিনেটর মানে হচ্ছে কি থামায় দেওয়া। সো এই ডিএনএ পলিমারেজ এনজাইম যখন ডিএনএ বেসগুলোকে বসাতে থাকবে, যখন একটা টার্মিনেটর বেস আসবে তখন ডিএনএ পলিমারেজ এনজাইম ওর পর থেকে আর ডিএনএ বেসগুলোকে বসাতে পারবে না। বোঝা গেছে? এই টার্মিনেটর বেসগুলো হচ্ছে মডিফাই করা, ফ্রি ডিএনএ বেসকে মডিফাই করে টার্মিনেটর বেস বানানো হয়। ওকে, এখন বিষয় হচ্ছে দেখেন এইখানে আমরা কালার কোডিং হিসেবে আমরা বোঝাচ্ছি যে নীল কালারের যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডিনাইন, আর ব্লু কালারে যেটা আছে সেটাকে বলতেছি আমরা সাইটোসিন, ইয়েলো কালারে যেটা আছে সেটাকে বলতেছি আমরা গুয়ানিন, আর রেড কালারে যেটা আছে সেটাকে বলতেছি আমরা থায়ামিন। টার্মিনেটর বেসের ক্ষেত্রেও সেম। গ্রিন কালারের টার্মিনেটর বেস বলতে হচ্ছে এটা অ্যাডিনাইন টার্মিনেটর বেস, তারপরে ব্লু কালারেরটা বলতে সাইটোসিন, রেড কালারেরটা বলতে থায়ামিন, এবং হলুদ কালারেরটা বলতে গুয়ানিন। আমি বুঝাইতে পারছি মনে হয় বিষয়টা, তাই না? হ্যালো, স্যার। ওকে। সো এই 4টা জিনিসকে আমি কি করলাম, ওই যে দ্রবণের ভিতরে অ্যাড করলাম যেখানে আমার কি আছে, প্লাজমিড ডিএনএ আছে। ওকে, সো এখন সেকেন্ড এরপরে কি হবে, এরপরে হচ্ছে ওই যে আমরা কি করব, আমরা আমাদের সিকোয়েন্সটাকে লম্বালম্বি করে নিব। মানে সর্পিল আকার ছিল না, স্পাইরাল আকারে ছিল, ওইটাকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড করে নিলাম আমাদের বিক্রিয়াটার জন্য আমরা বুঝতে পারি ওই আঙ্গিকে দেখার জন্যে। সো এখন দেখেন এটা কিন্তু একটা প্লাজমিড ডিএনএ, এটা হচ্ছে আমার কানেকশন পয়েন্ট। এই কানেকশন পয়েন্টের এই পাশের হচ্ছে আমার টার্গেট ডিএনএ, যেটার আমরা সিকোয়েন্স বের করতে চাচ্ছি। এই অংশটা হচ্ছে আমার ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ। সো আমার দ্রবণের মধ্যে যেই 4টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ডিএনএ প্রাইমার, একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, ফ্রি ডিএনএ বেস, তারপরে কিছু টার্মিনেটর বেস। ওকে,
এখন একটা বিষয় হচ্ছে দেখেন, এখানে কিন্তু আপনার প্রথম এখানে কিছু হিট নিয়ে খেলা হবে। এখন আমরা একে দুই ভাগ করব, দুই ভাগ করার পরে একটা হিটে দিলে এই মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে, যেটাকে আমরা 96 ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা নিব, এই স্যাম্পলটা মাঝখান থেকে কেটে দুই ভাগ হয়ে যাবে, যেটা আমরা ডিএনএ রেপ্লিকেশনে দেখছিলাম, তাই না? তারপর হচ্ছে আরেকটা হিট আনবো, 50 ডিগ্রি সেলসিয়াস আনবো, আমরা বলবো আবার ধাপে ধাপে। 50 ডিগ্রি সেলসিয়াস আনলে কী হবে, ডিএনএ প্রাইমারটা এসে যোগদান করবে। কোথায় যোগদান করবে? এই জাংশন পয়েন্টের আগে এসে বসবে। তারপর আবার 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, আবার কে আসবে, ডিএনএ ফ্রি ডিএনএ বেসগুলা চলে আসবে, এবং ন্যাচারালি ডিএনএ পলিমারেজ এনজাইমও অ্যাক্টিভ হবে। তারা সে কী করবে, ওইখান থেকে ডিএনএ বেসগুলোকে বসাতে থাকবে যতক্ষণ পর্যন্ত টার্মিনেটর বেস না আসে। সো এই বিষয়গুলো আমরা এখন একটু খেয়াল করি, যে এই যে আমরা আমাদের এই দ্রবণের টেম্পারেচারটা চেঞ্জ করে দিলাম, 96 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে না, এই টেম্পারেচার কিন্তু কোনো না কোনো মানুষ এই ল্যাবের মধ্যে অবস্থান করতেছে, সেই কিন্তু এগুলো করতেছে। এই যে দেখেন, লেবার ইন্টেন্সিভ কথাটা কিছুক্ষণ আগে বললাম কেন, এই যে ডিএনএ স্যাম্পলগুলো টিউবের থ্রুতে এখানে আলাদা আলাদা স্যাম্পলের মধ্যে আনা, এটার মধ্যে যে চারটা জিনিস অ্যাড করা, এই টেম্পারেচার চেঞ্জ করা, এগুলো কি অটোমেটিক হচ্ছে না? এগুলো মানুষের সহযোগিতায় কিন্তু করা হচ্ছে, তাই না? এই জন্য এটাকে বলতেছে লেবার ইন্টেন্সিভ প্রসিডিওর। এখন দেখেন, এই যে যখন আমরা 96 ডিগ্রি সেলসিয়াসে আমরা নিয়ে গেলাম, তখন আমাদের ডিএনএ সিকোয়েন্সটা মাঝখান থেকে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল। দুইটা স্ট্র্যান্ড কী হয়ে গেল? আলাদা হয়ে গেল। ওকে, আমার উপরের স্ট্র্যান্ডটা সরে গেল, নিচের যে স্ট্র্যান্ডটা থাকতেছে এইটাকে নিয়ে আমি আগাবো এখন। ওকে, সো এখন টেম্পারেচার চেঞ্জ করে আমার 50 ডিগ্রি সেলসিয়াসে যখন আসবে, তখন ওই চারটা জিনিসের মধ্যে ডিএনএ প্রাইমার কী ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, সে তখন অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে তাকে বলা লাগবে না, সে ন্যাচারালি চলে আসবে। তার ধর্মই এইটা, যে যেখানে আমার যেই জাংশন পয়েন্টে আমার প্লাজমিড ডিএনএ এবং আমার টার্গেট ডিএনএ একত্রিত হয়েছে, তার ঠিক আগে এসে সে বসে যাবে। বোঝা গেছে? একে কোনো রুট চেনাই দেওয়া লাগে না। আপনি যখন টেম্পারেচারকে 50 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবেন, সে অটোমেটিক্যালি কী হবে, যেমন 96 ডিগ্রি আনলাম, সে মাঝখান থেকে দুই ভাগ করে দিল। আবার যখন 50 ডিগ্রিতে নিয়ে যাব, সে অটোমেটিক্যালি কী করবে, এই যে জাংশন পয়েন্টের আগে প্লাজমিড ডিএনএ বরাবর সে বসে যাবে। এখন আমি টেম্পারেচারকে যখন ইনক্রিজ করে 60 ডিগ্রিতে নিয়ে যাব, এই যে 60 ডিগ্রিতে যখন আমি নিয়ে যাব, তখন বাকি তিনটা জিনিস অ্যাক্টিভ হবে। তিনটা জিনিস কি কি? ডিএনএ প্রাইমার তো অলরেডি চলে আসছে, এবং ডিএনএ পলিমারেজ এনজাইম যে ঘুমন্ত অবস্থায় ছিল সে তখন অ্যাক্টিভ হবে। তারপরে ফ্রি ডিএনএ বেসগুলো অ্যাক্টিভ হবে, তারপর ফ্রি টার্মিনেটর বেসগুলো কী হবে, অ্যাক্টিভ হবে। এখন বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে এখন ডিএনএ পলিমারেজ এনজাইম, তাকেও কিন্তু বলা লাগবে না, সে কিন্তু খুঁজে নিবে ডিএনএ প্রাইমার কোথায় আছে। যেখানে যে ডিএনএ প্রাইমার আছে, যেহেতু ডিএনএ প্রাইমারের ধর্ম হচ্ছে তার সামনে থেকে সে ডিএনএ বেসগুলোকে বসাতে দেয়, সো ডিএনএ পলিমারেজ এনজাইম ঠিক ওইখানে এসে কি বসবে, ওইখানে এসে যে বসবে। এটা একটা ন্যাচারাল প্রসিডিওর, বাট এটা মানুষ কী করতেছে, টেম্পারেচার থ্রুতে ন্যাচারাল প্রসিডিওরটাকে কন্ট্রোল করতেছে। সো এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে এসে বসলো, বসার পরে কি করতেছে, ওই যে 60 ডিগ্রি সেলসিয়াসে আরও দুইটা জিনিস অ্যাক্টিভ হয়েছে, ফ্রি ডিএনএ বেজ অ্যাক্টিভ হয়েছে, টার্মিনেটর বেজ অ্যাক্টিভ হয়েছে। এখন ফ্রি ডিএনএ বেজগুলো আসা শুরু করবে, এবং ডিএনএ পলিমারেজ এনজাইম ঠিক ওই ডিএনএ প্রাইমারের সামনে থেকে আস্তে আস্তে কী করবে, বসানো শুরু করবে। বসাতে 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 হুট করে যে কোনো একটা র্যান্ডম পজিশনে টার্মিনেটর বেস চলে আসবে। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে টার্মিনেটর বেসের ধর্ম হচ্ছে, যেখানে টার্মিনেটর বেস একবার চলে আসে, তারপর থেকে ডিএনএ পলিমারেজ এনজাইম বুঝে যাবে যে তার কাজ ওইখানেই শেষ। সে এরপর থেকে আর কী করতে পারবে না, ফ্রি ডিএনএ বেস বসাতে পারবে না। এখন কথা হচ্ছে টার্মিনেটর বেসটা র্যান্ডমলি কোথায় কোথায় আসবে, তাই না? সো এখন দেখেন, আপনার যে টার্গেট সিকোয়েন্স, ধরে নিয়ে আপনার টার্গেট সিকোয়েন্সের লেন্থ হচ্ছে এতটুকু। এখন এইটুকু, এই যে আমার মাউসের কার্সারের দিকে একটু খেয়াল করেন সবাই, ধরে নিয়ে আমার টার্মিনেটর, কার মাইক অন হলো? হ্যালো, কারো কি মাইক অন হয়েছে এখানে? কাইন্ডলি মাইকটা অফ রাখবেন, বিকজ একটু এই বিষয়ে একটু কনসিয়াস থাকবেন। আপনাদের কাছে দুইটা জিনিসের চাওয়া, একটা হচ্ছে আমি যে কষ্ট করে আপনাকে বোঝাচ্ছি, এই লেকচারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর হচ্ছে আপনি আপনার ডিভাইসের কন্ট্রোলটা একটু ঠিকঠাক মতো রাখবেন। অনেকে আমি অনেক 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 হ্যাসেলের মধ্যে পড়া লাগে, অনেক সময় দেখি ক্যামেরা অন করে ফেলে, অনেকে খেয়াল থাকে না তার, হতেই পারে। কিন্তু অবশ্যই আপনি যখন একটা একাডেমিক মিটিংয়ে থাকবেন, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কনসিয়াসে রাখতে হবে। সো একটু যে জিনিসটা বলতেছি, যে এইখান থেকে এই যে জয়নিং পয়েন্ট থেকে শুরু করে সাপোজ এই পর্যন্ত মনে করেন আপনার 20টা বেজ আছে, 20টা কি আছে, বেজ আছে। এই যে নিচে আমরা কিছুক্ষণ আগে বললাম লাল বলতে আমরা অ্যাডিনিনকে বোঝাচ্ছি। এখন আমরা তো এটা জানি যে অ্যাডিনিনের বিপরীতে
কোন বেস বসে বলেন তো? আমরা 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 জিএনএ স্ট্রাকচারের মধ্যে পড়ছি না? গুয়ানিন। থায়ামিন। থায়ামিন বসে। গুয়ানিন কে বললো বাবা? এর অপোজিট হচ্ছে টি। এ আর টি হচ্ছে ডাবল বন্ড ক্রিয়েট করে, আর সি আর জি হচ্ছে ট্রিপল বন্ড ক্রিয়েট করে। আমরা তো জানি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে লালটা হচ্ছে অ্যাডেনিন, গ্রিনটা হচ্ছে থায়ামিন, ব্লুটা হচ্ছে গুয়ানিন, ইয়েলোটা হচ্ছে সাইটোসিন, তাই না? সো এই কীভাবে বসাবে এই ডিএনএ পলিমারেজ এনজাইম, কিন্তু এখানে কখনো সে ভুল করে না, বিকজ হি ইজ ন্যাচারালি ট্রেইনড। সে জানে যে অ্যাডেনিন থাকলে তার বিপরীতে আমাকে ফ্রি ডিএনএ গেসগুলোর ভিতর থেকে গুয়ানিন থায়ামিনকে বসাতে হবে, আর নিচে যদি সাইটোসিন থাকে তার অপোজিটে আমাকে গুয়ানিনকেই বসাতে হবে। বুঝছেন? সো এইভাবে বসাতে বসাতে টার্মিনেটর বেসটাও কিন্তু ওইভাবে বসবে, যার এখানে 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 যখন হচ্ছে আপনার থায়ামিন আসবে, গ্রিন হচ্ছে থায়ামিন, তার অপোজিটে কিন্তু অ্যাডেনিনের টার্মিনেটর বেসটা এসে বসবে। বুঝতে পারছেন? সো যখন টার্মিনেটর বেস, এখন কথা ছিল যে টার্মিনেটর বেসটা কোথায় এসে বসবে, কখন এসে বসবে, র্যান্ডমলি কীভাবে বসবে। এখন আপনার সাপোজ টার্গেট ডেনের ভিতরে এই মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাপোজ আপনি ধরে নিলাম আপনার 20টা মতো আছে, প্লেস আছে টার্গেট ডিএনএ বেস, যেটা সিকোয়েন্স আমি বের করব। সো তাহলে আমার সিকোয়েন্সের সাইজ কত হবে? 20টা, মানে 20টা বিট এখানে ক্রিয়েট হবে, তাই না? সো 20 বিটের সিকোয়েন্স যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমাকে 20টা টার্মিনেটর বেস 20 রকম জায়গায় বসবে, কিন্তু এক জায়গায় যে যখন বসবে সেকেন্ড টাইম ওই পজিশনে সে আর বসবে না। সাপোজ সে এখন এখানে বসছে, কিছুক্ষণ পরে আমি আবার টেম্পারেচার 96 ডিগ্রি নিলে এটা আবার দুই ভাগে আলাদা হয়ে যাবে, আবার টেম্পারেচার 50তে আনলে ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ প্রাইমার আসবে, আবার 60তে আনলে আবার ডিএনএ পলিমারেজ এনজাইম ফ্রি ডিএনএ বেসগুলোকে বসাবে, আবার টার্মিনেটর বেস আসবে, কিন্তু এই পজিশনে যেহেতু একবার টার্মিনেটর বেস বসে গেছে, এই পজিশনে আর সেকেন্ড টাইম টার্মিনেটর বেস বসবে না, সে অন্য কোনো পজিশনে বসবে। সে সাপোজ এমন হতে পারে সে শুরু করার শুরুতেই চলে আসতে পারে, ডিএনএ পলিমারেজ এনজাইম শুরুতেও টার্মিনেটর বেস বসাই দিতে পারে, বাট এটা র্যান্ডমলি। আবার দেখা গেল কিছুক্ষণ পরে সে শুরুতে এসে একদম লাস্টে এসে বসতে পারে, আবার মাঝখানে বসতে পারে, কিন্তু এক পজিশনে একটা টার্মিনেটর বেস বসলে সেকেন্ড টাইম ওই পজিশনে সে আর বসবে না। আমি এই বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাকে? আমরা দেখবো আর কি। ওকে, তো যখন টার্মিনেটর বেসটা আসবে তখন কিন্তু আর ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করতে পারবে না, সে ওইখানে স্ট্যাক হয়ে যাবে। তখন আমরা কি করব, আবার টেম্পারেচারকে ইনক্রিজ করে দিব, ইনক্রিজ করে আমরা দেখতেছি যে টেম্পারেচার বেসটাকে আমরা ইনক্রিজ করে দিব, ইনক্রিজ করে এই যে বলছে যে টার্মিনেটর বেস আসতেছে, ওই জন্য কথা বলতেছে এখানে সাবটাইটেলের ভিতরে। সো যখন টার্মিনেটর বেস আসলো, হ্যাঁ বলেন। স্যার পজিশনটা এটা কিভাবে স্যার সিলেক্ট করব, মানে আপনার সিলেক্ট যদি করব না তো, সিলেক্ট এটা ন্যাচারালি ও করে নিবে, বুঝছেন? টার্মিনেটর বেসই করে নিবে এবং সে র্যান্ডমলি বসবে। মানে আমি আপনাকে একটা ক্লাসরুমে বললাম যে বাবা তুমি ক্লাসরুমের মধ্যে যখনই আসবা এক বেঞ্চে একটা সিটে একবারে বেশি বসতে পারবা না। তো এখন ওইখানে যদি 40টা সিট থাকে, আপনি যদি ওখানে 40 দিন ক্লাস করেন, তাহলে আপনি 40টা বিভিন্ন সিটে বসবেন। কথা বুঝতেছেন? বিষয়টা হচ্ছে এরকম অনেকটা। ওকে, সো এখন দেখেন যখন টার্মিনেটর বেস চলে আসলো, তখন কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইম বললো যে তার এখানে আর কাজ নাই, সে ওখান থেকে সরে গেল। এরপরে দেখেন, এরপরে টেম্পারেচারটাকে ইনক্রিজ করে দেওয়া হলো 96 ডিগ্রি সেলসিয়াস। 96 ডিগ্রিকে কী হয়, কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে স্ট্যান্ড দুইটা মাঝখান থেকে ভেঙে যায়। সো ভেঙে উপর স্ট্যান্ডটা আলাদা হয়ে চলে গেল। আবার আমি টেম্পারেচার 50তে আনলাম, 50তে আনলে কি অ্যাক্টিভ হয়? ডিএনএ প্রাইমার অ্যাক্টিভ হয়। কোথায় এসে বসবে? জাংশন পয়েন্টে এসে বসবে, জাংশন পয়েন্টের আগে এসে বসবে। হ্যাঁ, আগে এসে বসলো। আবার 60 ডিগ্রিতে আনলাম, আবার ডিএনএ পলিমারেজ এনজাইম অ্যাক্টিভ হলো, ফ্রি ডিএনএ বেস অ্যাক্টিভ হলো, এসে বসাতে হুট করে টার্মিনেটর বেস চলে আসলো। দেখেন আগের বার কিন্তু নিচে এখানে কি গ্রিন কালার বলতে আমরা বুঝাইছি এখানে থায়ামিনকে, এর অপোজিটে কিন্তু অ্যাডেনাইন এসে বসছে। টার্মিনেটর বেস, যখনই টার্মিনেটর বেস আসবে তখন ডিএনএ পলিমারেজ এনজাইম সরে যাবে, আবার টেম্পারেচার আমি ইনক্রিজ করব, আবার এটা ভেঙে আলাদা হয়ে যাবে। এক পজিশনে কিন্তু সেকেন্ড টাইম সে আর আসবে না। তার মানে এখানে যদি আমার 20টা সিকোয়েন্স থাকে, তার মানে টার্মিনেটর বেস 20টা র্যান্ডম প্লেসে সে 20 বার আসবে। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। ওকে, সো আবার আসলো 50 ডিগ্রিতে ডিএনএ প্রাইমার আসলো, আবার 60 ডিগ্রিতে ডিএনএ পলিমার এনজাইম আসলো, ফ্রি ডিএনএ বেসগুলোকে বসাতে থাকলো, বসাতে আবার টার্মিনেটর বেস চলে আসলো। এই যে এর বিপরীতে টি বসবে, জি এর বিপরীতে সি বসবে, বসাই দিয়ে আবার টেম্পারেচার ইনক্রিজ করলো। এভাবে আমরা র্যান্ডমলি বেশ কয়েকবার টেম্পারেচার চেঞ্জ করার ফলে আমার এই যে 20টা সিকোয়েন্সের জন্য 20 রকমের লেন্থের সিকোয়েন্স ভেঙে আলাদা হবে, এবং প্রত্যেকটা সিকোয়েন্সের শুরুতে কে আছে? টার্মিনেটর বেস আছে।
বুঝতে পারতেছেন? এখানে একটু মানে চিন্তা ভাবনার বিষয়, বুঝছেন? আমরা খেয়াল করতে পারবো। এখন একটু দেখেন, আমার এখানে যদি 20টা সিকোয়েন্স থাকে, কয়টা সিকোয়েন্স এখানে সাপোজ যদি ধরে নিলাম, কাউন্ট করার টাইম নাই, সো 20টা সিকোয়েন্স যদি এখানে থাকে, এখানে যদি 20টা টার্মিনেটর বেজ আসে, তার মানে এইটা হচ্ছে এইটার গ্রিন বলতে আমরা যদি থাইমিনকে বোঝাই, তার মানে এর বিপরীতে কি অবস্থান করতেছে? অ্যাডেনিন অবস্থান করতেছে। তার মানে যে কোনো একটা সিকোয়েন্সের ভ্যালু জানলেই আমরা তার বিপরীত সিকোয়েন্সের ভ্যালুটা অটোমেটিক্যালি বের করতে পারবো। আমরা তো এটা জানি, তাই না? কারণ ডাবল হেলিক্স মডেলের কার সাথে কে বন্ড করে আমরা এটা জানি, এর সাথে টি এর বন্ড হয়, টির সাথে এর bond। এখন একটা সিকোয়েন্সের ভ্যালু আমি জানলাম ATCG, তার মানে অপোজিট সিকোয়েন্সের ভ্যালু কী হবে এটা আমি বের করতে পারবো। সো এখানে যদি 20টা টার্মিনেটর বেজ আসে, তার মানে আমার 20টা টার্মিনেটর বেজের ভ্যালু যদি আমি জানতে পারি, তার মানে আমি এই সিকোয়েন্সটার ভ্যালু জানতে পারতেছি। আমি কি বুঝাইতে পারছি? সো ওই বিষয়টা আমি এখন ফোকাস দেব। ওই এখন এই পর্যন্ত ছিল আমার সেকেন্ড স্টেপ, এই পর্যন্ত কি ছিল আমার সেকেন্ড স্টেপ। এখন আমরা থার্ড স্টেপে যাব, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রোফরেসিস ইন ক্যাপিলারি টিউব। এখন একটা মজার বিষয় হচ্ছে, যে টার্মিনেটর বেসগুলো এখানে আসছে, টার্মিনেটর বেসগুলো কিন্তু মডিফাই। আমি একটা কথা বলছি, এগুলো কি ন্যাচারাল কোনো ডিএনএ বেস না, এগুলো হচ্ছে মডিফাইড ডিএনএ বেস। মডিফাইড ডিএনএ বেস বলতে বোঝাচ্ছে এই প্রত্যেকটার মাথায় যে একটা করে বল্টু দেখতেছেন না, এই যে বেসগুলোর মাথায় একটা করে বল্টু দেখতেছেন, এইটার কিন্তু এটা এখন একটা টিউবের ভিতর দিয়ে যখন যাবে, তখন এই মেশিনের সামনে একটা লেজার সিস্টেম আসবে, এবং এরা কি ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যাবে এই টিউবের ভিতরে। আমরা দেখেন, এই যে এখন আমরা এভাবে অসংখ্য ওই যে 20টা পজিশনের জন্য 20 রকমের লেন্থের ডিএনএ সিকোয়েন্স তৈরি হবে। এর মধ্যে কিন্তু আমরা জানি যে প্রথম কিছু 4টা জিনিস হচ্ছে বাই ডিফল্ট কি ডিএনএ প্রাইমার। সো ডিএনএ প্রাইমার তো আমি দিছি, সো ডিএনএ প্রাইমারের ভ্যালু আমি জানি। সো ডিএনএ প্রাইমারের পরের থেকে আমি ভ্যালুগুলো জানলে আমার চলতেছে। সো ডিএনএ প্রাইমার আছে, ডিএনএ প্রাইমারের সাথে অ্যাডিশনালি কিছু বিভিন্ন সিকোয়েন্সে বিভিন্ন রকম লেন্থের জিনিস আছে আর কি। ওকে, সো এইগুলাকে আমি এখন কি করব, এই যে অসংখ্য যতগুলো সিকোয়েন্স আছে, যতবার র্যান্ডমলি এখানে টার্মিনেটর বেস আছে, ততগুলো সিস্টেম ক্রিয়েট হচ্ছে। এখন এই যে ক্যাপিলারি টিউবের ভিতরে আমি যখন নিব, এটা হচ্ছে আমার স্টেপ 3। ক্যাপিলারি টিউবের ভিতরে আমি যখন একে নিচ্ছি, তখন ক্যাপিলারি টিউব হচ্ছে এটার সিস্টেম, এই স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রোফরেসিস বলতে বোঝাচ্ছে আমার যে টার্মিনেটর বেসগুলো আছে, এগুলো যখন ক্যাপিলারি টিউবের ভিতরে যাবে, তখন এটা ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যাবে, এবং ইলেকট্রিক্যালি চার্জ যখন সে হয়, তখন একদম ছোটো লেন্থের যে জিনিসটা আছে সেটা সবার আগে থাকবে, এবং সব থেকে বড় লেন্থটা সবার পিছনে, মানে একটা অ্যাসেম্বলি ক্রিয়েট হবে ছোট থেকে বড় আকারে। বুঝতে পারতেছেন কি বলছি? ইয়েস স্যার। ওকে, সো এই যে ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে যখন সে প্রবেশ করলো, সে আস্তে আস্তে সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, এবং সে ইলেকট্রিক্যালি চার্জ হচ্ছে। ইলেকট্রিক্যালি চার্জ যেহেতু এটা মডিফাইড টার্মিনেটর বেস আমি দিছি, সো এইটার কন্ট্রোল আমার কাছে আছে। আমি জানি যে একে ইলেকট্রিক্যালি চার্জ করলে এর ছোটো থেকে বড় আকারে অ্যাসেম্বল হয়ে যাবে। সো এই যে সব থেকে ছোটো যেটা, মানে কি শুরুতেই টার্মিনেটর বেস বসে গেছে, ওইটা কিন্তু সবার সামনে চলে গেল। তার মানে আমি এটা বুঝতেছি এর প্রথমে যেটা আছে এর প্রথম লেন্থের ভ্যালু, আর বাকিটা হচ্ছে তার প্রাইমার। ডিএনএ প্রাইমার তো আমি জানি, কারণ ওইটা আমি দিছি, ওইটার বেস ভ্যালু তো আমি বের করে ওকে দিছি ডিএনএ প্রাইমার স্যাম্পল হিসেবে। সো সবার আগে সে আমার চলে গেল, ওর সেকেন্ড পজিশনে যে ছিল সে সেকেন্ডে চলে আসলো, থার্ড পজিশনে ছিল সে থার্ডে চলে আসলো। এভাবে ওইখানে যদি 20টা পজিশন থাকে, 20 রকম লেন্থের এখানে কি হবে, স্যাম্পল ক্রিয়েট হয়ে এরা ছোট থেকে বড় আকারে, এই যে এখানে দেখেন সাবটাইটেলটা পড়েন, দ্য শর্টেস্ট টু লংগেস্ট ওয়েতে সে কী হয়ে গেল, ফ্র্যাগমেন্টগুলো রেডি হয়ে গেল। এখন এই যে এই স্যাম্পলগুলো বা ফ্র্যাগমেন্টগুলো যখন যাবে, সামনে একটা ক্যাপিলারি টিউবের ভিতরে একটা লেজার থাকবে, সেই লেজারে সে হিট করবে। এই মেশিনটার ভিতরে এই ইলেকট্রোফরেসিস প্রক্রিয়াটা যে মেশিনের ভিতরে হচ্ছে, সেখানে আগের থেকেই প্রোগ্রাম করে দেওয়া আছে যে টার্মিনেটর বেস কালার কোডিং ইউজ করা আছে। কালার কোডিং বলতে, যখন এই লেজার লাইটটাকে হিট করতেছে, যখন আমার যে মানে অ্যাডেনিনের কালার গ্রিন কালার আমি কার কোডিং হিসেবে ইউজ করছিলাম, আমার যতটুকু মনে পড়তেছে থায়ামিন। যখন এই লেজারে গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করবে, দ্যাট মিনস আমি বুঝে নিব যে প্রথম সিকোয়েন্সে যেখানে টার্মিনেটর বেস বসছিল ওইটা হচ্ছে থায়ামিন। তারপরে এই যে সেকেন্ড পজিশনে হচ্ছে, যেহেতু যা ছোটো থেকে বড় আকারে ক্রিয়েট হয়ে গেছে, সো এই যে ব্লিঙ্ক করলো, গ্রিন কালার হচ্ছে সাইন আপ হয়ে গেল, এখানে রেকর্ডে চলে আসতেছে আস্তে আস্তে। এই যে আমাদের লেজার মেশিন থেকে আগে থেকে প্রোগ্রাম করে দেওয়া আছে যে এ বলতে হচ্ছে গ্রিন, সি বলতে হচ্ছে ব্লু, জি বলতে হচ্ছে ইয়েলো, টি হচ্ছে রেড। সো সেকেন্ড পজিশনে যে ছিল সে তখন ব্লিঙ্ক করতেছে, সেটা হচ্ছে কি সি হচ্ছে কি ব্লু,
এই যে কালার কোডিং, আমার কিন্তু কালার কোডিং আসতেছে। কালার কোডিংকে পরে আমি আমার মেশিনের তো আমি জানি যে কোন কালার ব্লিঙ্ক করলে কোন বেস হবে। সো ওইখান থেকে আমি সিকোয়েন্সটা বের করে নিব। সো সেকেন্ডে যখন ইয়েলো ব্লিঙ্ক করলো তখন জি আসলো, আবার যখন রেড ব্লিঙ্ক করলো তখন টি আসলো। টি বলতে আমার কালার কোডিং হিসেবে দেওয়া আছে আর কি। তারপর হচ্ছে আবার যখন ব্লু ব্লিঙ্ক করতেছে তখন হচ্ছে আবার আমি বুঝতেছি এটা হচ্ছে আমার সাইটোসিন বা গুয়ানিন কিছু একটা হবে, খেয়াল নাই আমার। আবার রেড ব্লিঙ্ক করলে আমি আবার বুঝতেছি এটা কি আমার থায়ামিন। সো এইভাবে আমার 20টা সিকোয়েন্সের জন্য 20টা কী হবে কালার কোডিং এখানে ক্রিয়েট হচ্ছে, এবং প্রত্যেকটা কালার কোডিং দেখে আমি বুঝতে পারতেছি এটা কোন বেস। গ্রিন মানে আপনার হচ্ছে থায়ামিন, জিয়া যেটা কী ছিল, গ্রিন মানে অ্যাডেনিন না থায়ামিন ছিল, হ্যাঁ গ্রিন মানে অ্যাডেনিন, ব্লু মানে সাইটোসিন, জি মানে ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে গুয়ানিন, রেড মানে হচ্ছে থায়ামিন। এভাবেই কালার কোড থেকে আমি কি করলাম, ওই যে 20টা টার্মিনেটর বেসকে রিড করার মাধ্যমে ওর যে ডিএনএ সিকোয়েন্সের যে ভ্যালুটা আমি বের করে নিলাম। এখন এইটা থাকা মানে কি, অ্যাডেনিনের বিপরীতে থায়ামিন ছিল, তাই না? সাইটোসিনের বিপরীতে গুয়ানিন ছিল, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন ছিল, থায়ামিনের বিপরীতে অ্যাডেনিন ছিল। সে একটা ভ্যালু জানলেই আমার চলতেছে, আরেকটা ভ্যালু আমার জানার প্রয়োজন নাই। সো এভাবে আমি কি করতে পারবো, অসংখ্য স্যাম্পল থেকে অসংখ্য সিকোয়েন্স ফাইন্ড আউট করতে পারবো। এই পুরো বিষয়টা কি আপনারা সবাই বুঝছেন? যারা যারা বুঝছেন হ্যান্ড রেজ করেন তো। একটু ফাস্ট হ্যান্ড রেজ করতে হবে। এইটাই ছিল আমাদের মূলত এই যে সিকোয়েন্স বের করার ওয়ে। এই ভিডিওটা থাকছে, বাট এটা ইংলিশ কন্টেন্ট করা। আর আমার রেকর্ডিং যেহেতু আমি রাখতেছি, পরবর্তী যদি বুঝতে না পারেন আবার এটা দেখার একটা সুযোগ কিন্তু আপনার থাকতেছে, সমস্যা নেই। আর এখন পর্যন্ত যা পড়াইছি এর মধ্যে কি আপনার কোনো কোশ্চিন আছে? যদি থাকে আস্ক করতে পারেন, ফিল ফ্রি টু আস্ক, কোনো সমস্যা নেই। স্যার কোয়েশ্চেন কিভাবে আসবে এখান থেকে? আরে বাবা, এটা বুঝছেন কিনা সেইটা বলেন। কোশ্চেন কিভাবে আসবে? এটা তো বুঝছি স্যার, ডিএনএ রেপ্লিকেশনের কোশ্চেন বুঝছি যেভাবে স্যার। আসছিল, ডিএনএ সিকোয়েন্সিংয়ের কোশ্চেন ওই রকমভাবেই আসবে, যদি আসে আর কি। কথা বুঝতেছেন না? আমি বুঝতেছি আপনি টপিক বুঝছেন কিনা। আপনি পড়ে আছেন পরীক্ষার কোশ্চেন নিয়ে। আরে পরীক্ষা তো এখন 1 মাস পরে হবে, কোশ্চেনই তো বানানো হয় না, আমি বলবো কিভাবে কিভাবে আর আসলেও কি আমি বলি? বললে তো আমি এই ফাইলোজেনের টেনে এত পড়াইতাম না আপনাদেরকে। সো যেটা বলতেছিলাম যে আশা করি যেহেতু আমাদের আহ, প্রায় 32 থেকে 33 জন হ্যান্ড রেজ করছে, বাকিরা হয়তো ঘুমাই গেছে না কি করছে আমি জানি না। সো ওই এইভাবে আমরা কি করে থাকি, যে কোনো ডিএনএ স্যাম্পল থেকে সিকোয়েন্স বের করে থাকি। এই প্রসিডিওরটা ফলো করে 2003 সাল পর্যন্ত, 3 না 4 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের যত সিকোয়েন্স বের করা হয়েছে ডিএনএর, এই সিকোয়েন্সটা ইউজ করে করা হয়েছে। সো জিনিসটা অনেক মজার না? হ্যাঁ, মানে আপনি চিন্তা করে দেখেন, অনেক মজার একটা বিষয় এটা। আপনি এত পপুলার একটা মেথড দেখেন, আজকে 2025, 2025 সাল, আপনি 48 বছর আগে, 48 হবে 43 আর 23, 48 বছর আগে একটা মেথড আপনি এখনও শিখতেছেন। কত পপুলার একটা মেথড ছিল একটা, এবং কত ইন্টেলেকচুয়াল একটা। তাহলে চিন্তা করেন এই মেথডটা যে আবিষ্কার করেছে ফ্রেডরিক স্যাঞ্জার, আল্লাহ তালা ওনাকে কত জ্ঞান দিছে এই বিষয়ে। এগুলো কিন্তু নর্মালি একটা মানুষের মাথার মধ্যে আসে এত সহজ না। কথা বুঝতেছেন? আসলেও কিন্তু এই ইমপ্লিমেন্টেশন কিন্তু এত ইজি না আমি যদি 77 সালের সাথে কম্পেয়ার করি। সো এইটা হচ্ছে আমাদের মূল বিষয় ছিল। সো এখন আমরা আবার স্লাইডে ব্যাক করি। এখন দেখেন স্লাইডটা যদি একটু দেখাই, এখানে আমি আপনাদের কোশ্চেন করবো। দেখেন স্টেপ 1 ছিল ডিএনএ প্রিপারেশন, এই যে যতক্ষণ পর্যন্ত আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে স্যাম্পলটা পুশ আউট করে ওইখান থেকে আইসোলেট করে একটা দ্রবণে না নিচ্ছি, সেটা হচ্ছে আমার স্টেপ 1-এর ভিতরে আসতেছে। তারপরে স্টেপ 2-এর ভিতরে আসতেছে হচ্ছে আমার ডিএনএ রিয়াকশন, ওই যে টার্মিনেটর বেসগুলোকে বসাচ্ছি। এই যে এখানে একটা বিষয় বলি, এখানে আপনারা পড়ার সময় এই যে 96, 50 ডিগ্রিতে অ্যানেলিং হচ্ছে, মানে ডিএনএ প্রাইমার এসে বসতেছে। 60 ডিগ্রিতে এসে আমার হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ বেস বসাচ্ছে টার্মিনেটর। এখন আপনারা পড়াশোনা করেন, স্যার দেখাইলেন ফ্রি ডিএনএ বেস, পড়াইলেন দেখাইলেন টার্মিনেটর বেস, কিন্তু এখানে ডিএনটিপি কি আর ডিডিএনটিপি কি? আরে বাবা, ডিএনটিপি হচ্ছে ফ্রি ডিএনএ বেসের আপনার হচ্ছে ওই বায়োলজিক্যাল নেম হচ্ছে ডিএনটিপি, আর ডিডিএনটিপি হচ্ছে আপনার ওই টার্মিনেটর বেসের বায়োলজিক্যাল নেম হচ্ছে ডিডিএনটিপি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা?
জি স্যার। ওকে। জি আর স্যার। টার্মিনেশন বলতে কি বোঝাচ্ছে? ওই যখন আপনার হচ্ছে ডিডিএনটিপিটা চলে আসে তখন ওই যে ডিএনএ পলিমারেজ ওখানে স্টপ হয়ে যায়। তারপর ইলেক্ট্রোফরেসিস হচ্ছে ওই যে আমি সুন্দর করে ছোট থেকে বড় আকারে একটা অ্যাসেম্বলি বানায় ক্যাপিলারি টিউবের ভিতরে নিয়ে যাই, সামনে লেজার রেখে দিই ট্র্যাক করার জন্য। ওইটা হচ্ছে আমার ইলেক্ট্রোফরেসিস। ওই ইলেক্ট্রোফরেসিস স্টেপ থেকে আমরা ডিএনএ বেসটা বের করে নিয়ে আসি। সো এই 4টা স্টেপকে ফলো করে ডিএনএ সিকোয়েন্সিং ক্রিয়েট করা হয়। আশা করি এই জায়গায় মনে হয় কারো কোনো বুঝতে কোনো অসুবিধা নাই। এখন একটা কোশ্চেন আপনাদের আমি বলি যে ধরে নিলাম এই ব্লু অংশ, মাউসের কার্সারের দিকে একটু তাকান, ধরে নিলাম এই ব্লু অংশ পর্যন্ত আমার ডিএনএ প্রাইমার। কোশ্চেনটা বুঝেন কিন্তু ভালো মতো, হ্যাঁ। এখন এর পরবর্তীতে যতগুলো সিকোয়েন্স আছে এখানে, এই সিকোয়েন্সগুলো বের করার জন্য আমার কতগুলো টার্মিনেটর বেস লাগবে একটু বলেন তো? একটা। স্যার আরেকবার প্রশ্নটা। এই ব্লু পর্যন্ত ডিএনএ প্রাইমার আছে। এখন আমি যদি এটাকে এই স্যানজার মেথড অ্যাপ্লাই করি, এই বাকি যে সিকোয়েন্সগুলো বের করার জন্য আমার কতগুলো টার্মিনেটর বেস লাগবে? কারণ ওই যে টেম্পারেচার আসবে একটা করে, আপনার হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম বসবে, তারপর আবার টেম্পারেচার বাড়াবো, আবার 2 ভাগ হয়ে যাবে, এভাবে কতবার রিয়াকশন ঘটবে এই জায়গায় বলেন? ক্যাপিলারি টিউবের ভিতরে 11। কতগুলা? এনিবডি এলস? আপনারা যে বুঝছেন নাকি বোঝেন না এটা খুব ইজিলি যে কয়টা সিকোয়েন্স আছে প্রত্যেকটার জন্য একটা করে লাগবে না? হ্যাঁ, তো কয়টা হয়? যোগ করা 12টা স্যার। 12টা। গুড। এই যে 1 2, 12টা স্যার। এখানে একটা টার্মিনেটর বেজ আসতে পারে র্যান্ডমলি, পরের বার টেম্পারেচার চেঞ্জ করলে এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 বার আমার কি হবে? টেম্পারেচার চেঞ্জ হবে 12 বার। টেম্পারেচার চেঞ্জ করে 12 রকম টার্মিনেটর বেজ 12টা পজিশন আমাকে এখানে র্যান্ডমলি হোল্ড করবে, তাই না? এই জিনিসটাই শুনতে যাচ্ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ একজন রেসপন্স করেছেন, বাকিরা হয়তো বুঝতে পারছেন পরবর্তীতে কি বুঝাইতে চাইছি। এখন আসেন হচ্ছে আমার নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংটা কি। আমাদের কম্পিউটারে যেমন জেনারেশন আছে না, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তেমনই এরও অনেকগুলো জেনারেশন ক্রিয়েট আছে। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের মধ্যে কি আছে এই জিনিসটা আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে পড়াতে চাইছিলাম, বাট হোপফুলি আমাদের শনিবারে আপনাদের সাথে আমার মনে হয় কয়টায় ক্লাস? 10টার থেকে না? হ্যালো? জি স্যার, 10টায় শনিবার। জি স্যার। হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু ক্লাসে আসবেন। আমি ক্লাসটা জাস্ট 10 থেকে 15 মিনিট নিয়ে ছেড়ে দিব। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমি কিন্তু ক্লাস ক্যান্সেল করতেছি না বাবা, অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসটা নিব, আর কোনো কিছু না। কারণ আমার 10:30 থেকে ওয়ার্কশপ আছে। আমি 10টার দিকে ইনশাল্লাহ ক্যাম্পাসে আপনাদের নির্দিষ্ট শিডিউল রুমে থাকবো। আমি হয়তো 10 থেকে 15 মিনিট এখানে স্টে করে 10টা 20-25-এর ভিতরে এখান থেকে বের হয়ে আসবো। বুঝতে পারছেন? তো ক্লাস কিন্তু জি আমি স্যার। ক্যান্সেল করতেছি না। ঠিক আছে স্যার। হ্যাঁ। সো সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং যেটাকে বলে থাকে, এটা হচ্ছে স্যানজার মেথডের আপডেটেড ভার্সন। এখানে লেবার ইন্টেন্সিভ প্রসিডিওরটা একদম সরে যাচ্ছে। মানে আপনি স্যাম্পল এনে মেশিনকে দিবেন, মেশিন ভিতরে কাপজাপ করে আপনাকে সিকোয়েন্সটা বলে দিবে। বুঝতে পারতেছেন? তবে এইটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় 2005-এ। সেই যে মেশিনটার থ্রুতে এটা করা হতো সেই মেশিনের মডেল নাম্বার হচ্ছে 454 রচ। ওকে। সো এই মেশিনটা হচ্ছে যে, এই মেশিনের আগেরটা ছিল স্যানজার মেথড, এটা হচ্ছে পাইরো সিকোয়েন্সিং টেকনিক অ্যাপ্লাই করতেছে এই মেশিনটা, এবং সেকেন্ডে 700 বিট পার সেকেন্ড সে রিড করতে পারে। এখন অবাক করার বিষয়, স্যার জেনারেশন বাড়লো, মডিফিকেশন হলো, পুরাতন ভার্সনে 2000 বিট পার সেকেন্ড ছিল, নতুন ভার্সনে 700 বিট পার সেকেন্ড, কেমন হয়ে গেল না ব্যাপারটা, তাই না? জি স্যার। তাহলে এখানে সুবিধাটা কি? এখানে মেন সুবিধা হচ্ছে যে, এখানে দেখেন আমার স্যানজার মেথড কোথায়, ক্যান রিড আপ টু 2000 বিট পার সেকেন্ড, সে সেকেন্ডে 2000 বিট রিড করতে পারতেছে। আর লং রিড সিকোয়েন্সিং হচ্ছে 700 বিট পার সেকেন্ড, সে সেকেন্ডে 700 সে বিট যে কিন্তু এর অ্যাকিউরেসি বেশি, এর অ্যাকিউরেসি হচ্ছে 99.9%। সে অল্প ডাটা রিড করে বাট ভালো অ্যাকিউরেসি দেয়। অনেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতরে, তার প্রোডাকশন অল্প বাট তার কোয়ালিটি ভালো। তারপরে এখানে দেখেন, ক্যান সিকোয়েন্স আপ টু 1 মিলিয়ন রিড পার রান,
রিড পার রান বলতে কি বোঝায়? আমি আপনারে বললাম একটু বুঝেন। আপনাকে নিয়ে আমি একটা লম্বা হাইওয়েতে গেলাম, বললাম যে বাবা তুমি দৌড় দিবা, এক দৌড়ে আপনি 4 কিলো দূরে যে দাঁড়াইলেন, এটা হচ্ছে আপনি এক রানে আপনি 4 কিলোমিটার দৌড়াইছেন। আবার আরেকজনের দিকে বললাম বাবা আপনিও দৌড়ান, সে এক রানে মানে এক দৌড়ে কোনো জায়গায় না থেমে সে 2 কিলো পরে থেমে গেছে। এখন কার রিড পার সেকেন্ড বেশি, যে 4 কিলোমিটার দৌড়াইছে, মানে এক রানে সে কত কিলো গেছে ওইটা হচ্ছে তার রিড পার সেকেন্ড, আর যে এক রানে 2 কিলো গেছে ওইটা হচ্ছে তার রিড পার সেকেন্ড। এখানে ক্যান সিকোয়েন্স আপ টু 1 মিলিয়ন রিড পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে এই মেশিনটা যদি একবার রান করা হয় সে 1 মিলিয়ন কি করতে পারে, 1 মিলিয়ন বেসকে সে রিড করতে পারে। 1 মিলিয়ন বলতে 10 লক্ষ বেসকে সে কী করতে পারে, রিড করতে পারে একবার রান করলে। এবং তার রিড করার গতি হচ্ছে সে সেকেন্ডে 700 বিট রিড করতে পারে। তারপরে হচ্ছে এইটা একটা রান করতে, এখন আমি ওই যে বললাম যে একজন দৌড়াতে বললাম, একজন 4 কিলো পরে যে থেমে গেছে, তার হয়তো 4 কিলো যাইতে সময় লাগছে হচ্ছে সাপোজ ধরে নিলাম 15 মিনিট, আর একজন এক দৌড়ে সে 2 কিলো পরে যে থেমে গেছে, তার ওই 2 কিলো যাইতে তার সময় লাগছে হয়তো 10 মিনিট। সো এক রান যেতে তার কত সময় লাগে, মানে এই মেশিনটা যদি একবার রান করা হয়, সে একবার রান করলে সে 1 মিলিয়ন ডাটা সে রিড করতে পারে, এবং এই একটা রান চালাইতে তাকে মোস্ট প্রবাবলি 24 ঘন্টা তার সময় লাগে। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এখানে একটা সুবিধা হচ্ছে লেবার ইন্টেন্সিভ না। এখানে লেবার ইন্টেন্সিভ বলতে আগেরবার যেরকম মাঝখানে আমাকে এক একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে গেলে হিউম্যান বডির প্রয়োজন হচ্ছে, হিউম্যান সাপোর্টের প্রয়োজন হচ্ছে, এখানে ওই প্যারাটা নাই। এখানে আমি জাস্ট স্যাম্পল দিব, মেশিন আমাকে রিড করে দিবে, এবং এটার একটা ইউজার ইন্টারফেসও আছে। এই যে ইউজার ইন্টারফেসও আমি দেখতে পারতেছি, আর ওইটার ইউজার ইন্টারফেস ছিল না, ওইটা যা লেজার দিয়ে কালার কোডিং বের করে কালার কোডকে আমি এক্সট্রাক্ট করে বা এনকোড করে আমি সিকোয়েন্সটা বের করতাম। সো এইটা হচ্ছে এক্সপেন্সিভ কেমন এক্সপেন্সিভ, 1 মিলিয়ন বেসকে রিড করতে সে $10 চার্জ করে, মানে একবার রান করতে সে $10 চার্জ করে। বুঝতে পারছেন? এই সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়েরই আরেকটা আপডেট ভার্সন 2000, আমরা পিসির ক্ষেত্রে দেখি না সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর i5, আবার সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর i7, ওই রকম টাইপের আর কি। এটার নাম হচ্ছে এবিআই সলিড। এই মেশিনটার মডেল নাম্বার হচ্ছে কি এবিআই সলিড। এটা 2006-এ আসে, এটা 2005-এ আসে, এটা আসে 2006-এ। এ কী করে, এর যে মেথডটা ইউজ করে, এটার পাইরো সিকোয়েন্সিং মেথড ইউজ করে। 2005-এ যেটা আসছে এটা ইউজ করা হচ্ছে সলিড মানে সিকোয়েন্স বাই লাইগেশন। এত ডিটেলস এর এর একটা মেথড দেখেন, কত পুরাতন একটা মেথড, বুঝতেই জীবন বেরোয় গেছে। আর এই মেথডগুলো যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের তো আর খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? তো আমাদের এত ডিটেলস জানা লাগবে না, আমাদের ইনিশিয়ালটা জানলেই চলতেছে কীভাবে একটা সিকোয়েন্স বের করে। এগুলো হয়তো ওইগুলাকেই ইনোভেশন করে মডিফাই করে হয়তো আরও অটোমেটেড প্রসিডিওরে আনছে। সো এটা হচ্ছে দেখেন এইটার হচ্ছে দেখেন রিড সিকোয়েন্স হচ্ছে দেখেন 100 বিট পার সেকেন্ড। অ্যান্ড আপনার কথা হচ্ছে স্যার কী হলো, যত আপডেট হচ্ছে তত বিট পার সেকেন্ড কমে যাচ্ছে কী জন্যে? আগেই তো ভালো ছিলাম, তাই না? ওই যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে অনেকে বলতো না আগেই ভালো ছিলাম, ওইরকম টাইপের একটা সুর আসতেছে না? অ্যাকুরেসি বাড়তেছে। অ্যাকিউরেসি তো 99, কিন্তু পার্থক্য অন্য জায়গায় আমরা দেখব কিছুক্ষণ পরে। দেখেন প্রথমে ছিল 2000 বিট পার সেকেন্ড, তারপর হলো 700 বিট পার সেকেন্ড, তারপর আসলে 100 বিট পার সেকেন্ড, আবার বলতেছে এই যে আপডেটেড ভার্সন, কিছুই মিলতেছে না। এরও 99.9%, এরও 99.9%। কিন্তু কথা হচ্ছে বাবা দেখেন, একটা মানুষ এক সময় দৌড়ে কমে আসছে। আগে একটা মানুষ একবার দৌড় দিয়ে থামতো হচ্ছে 5 কিলো পরে, আর আরেকটা মানুষ একবার দৌড় দিয়ে থামতেছে 15 কিলো পরে। তো এর হচ্ছে কি রান টাইম বেশি। দেখেন 1.4 বিলিয়ন রিড করতে পারে সে একবার যদি এই মেশিনটাকে রান করা হয়, সেই এক রানে কত সিকোয়েন্স রিড করতে পারে, 1.4 বিলিয়ন রিডস, মানে কি প্রায় 1400 বেস সে রিড করতে পারে, 1400 কোটি বেস সে রিড করতে পারে। 1 বিলিয়ন মানে 1000 কোটি না? তো 1.4 বিলিয়ন মানে কি 1400 কোটি বেস সে রিড করতে পারে। আর পারতো মাত্র কত, 10 লক্ষ। কই 10 লক্ষ আর কই 1400 কোটি? বুঝতে পারছি আমরা বিষয়টা। কিন্তু এর আবার একটু সমস্যা আছে। হচ্ছে সময় নেই কত, একটা রান করতে সময় নেই 24 ঘন্টা, আর একটা রান করতে সময় নেই হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ। কারণ এক রানেও অনেক স্যাম্পল বের করতে পারে, বাট সময় লাগে।
বুঝতে পারতেছেন? আবার এটা এটা কিন্তু এক্সপেন্সিভ ছিল। এটা একবার রান করতে $10 চার্জ করতো। মানে 1 মিলিয়ন বেস, মানে 10 লক্ষ বেসকে সে রিড করতে সে $10 সে চার্জ করে। আর এর চার্জ এটা আরও বেশি চিপ ছিল। সে 1 মিলিয়ন মানে 10 লক্ষ বেসকে রিড করতে সে 13 সেন্ট চার্জ করে, মানে 0.13%, সরি $0.13। বুঝাইতে পারছি আপনাকে বিষয়টা? জি ওকে, স্যার। এখন আসেন হচ্ছে এর আবার 2006-এর পরে আরেকটা ভার্সন আসলো, সেটার নাম হচ্ছে ইলুমিনা বা সলেক্সা। ইলুমিনা বা সলেক্সা, এটা আবার এটার টেকনিকের নাম হচ্ছে সিকোয়েন্সিং বাই সিনথেসিস। এইটার আবার দেখেন, এটা একটু আবার এটা 100 বিট পার সেকেন্ড ছিল, এটা হচ্ছে 300 বিট পার সেকেন্ড। সে সেকেন্ডে 300 বিট রিড করতে পারে। এটার অ্যাকিউরেসিও সেম 99.9%, কিন্তু এইটার রিড পার রান বেশি। এটা ছিল কত 1.4 বিলিয়ন, মানে 1400 কোটি বেস সে রিড করতে পারতো একবার রান করলে। আর একে একবার রান করলে সে কত 3000 কোটি বেস সে রিড করতে পারে। এবং এটা আমার বলা ছিল 1 থেকে 2 উইকস। এ 1400 কোটি বেস রিড করতেছে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে, আর এ 3000 কোটি বেস রিড করতেছে ওর ডাবলের বেশি। সেটার জন্য সময় নিচ্ছে ওর থেকেও কম, 1 দিনও লাগতে পারে, 14 দিনও লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমি কী পরিমাণ স্যাম্পল ওকে দিচ্ছি, এর উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু মডারেটলি সে কী করে, একটা রান চালাইতে ম্যাক্সিমাম সে 11 দিন সময় নেই, আর এ ম্যাক্সিমাম 2 উইকস মানে 14 দিন সময় নেই। আবার এইটার কস্ট দেখেন, একের থেকে এর তুলনায় এর কি রিড পার রান বেশি। আবার এ 0.13 সেন্ট চার্জ করে 1 বিলিয়নের জন্য, আর এ চার্জ করে হচ্ছে 0.05 থেকে 0.15। মানে আমি যদি কম্পেয়ার করি কস্টিংয়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু সলেক্সাতে কম্পেয়ার দেন ওর থেকে একটু কম, 0.05 থেকে 0.15। সে একটা রান করতে মানে 1 মিলিয়ন রান করতে সে এত কস্ট করে। সো দ্যাটস ওয়াই দেখেন প্রত্যেকটা মডিফিকেশনের মধ্যে কিন্তু আমাদের প্রায়োরিটি কোনটাকে দিচ্ছে, রিড পার রানকে দিচ্ছে, তাই না? রিড পার রানের থেকে এইটা রিড পার রান বেশি, এটা রিড পার রান থেকে, দ্যাট মিনস আমার এখানে মডিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে রিড পার রানকে টার্গেট করা, আর কিছু না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এখন দেখেন, Yes, sir. এই সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের ভিতরে এই 4টা মডেলই ছিল, 4টা মেশিন ইউজ করা হতো। তারপরে আসে থার্ড জেনারেশন সিকোয়েন্সিং, যেটা বর্তমান পর্যন্ত চলতেছে। কিন্তু এর একটা সমস্যা আছে। সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের সব থেকে বড় একটা সুবিধা ছিল লেস কস্ট মেথড, কম খরচে সিকোয়েন্স রিড করা যেত। শর্ট রিড সিকোয়েন্স, মানে শর্ট সিকোয়েন্স রিড করা হতো, হাই নাম্বার অফ রিড পার রান ছিল অনেক বেশি। এটা ছিল সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের মূল মোটিভ। আর থার্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের প্রবলেম হচ্ছে লং রিড। এটা ওইটার থেকে, এগুলো তো বিলিয়নে আছে, আর এগুলো বিলিয়ন না, এগুলোতে কিসে আছে দেখাইলেই বুঝবেন। এখন আপনার ক্যালকুলেশনেরও বাইরে, এটা তো হিসাব করতে পারতেছেন 3000 কোটি, এইটা হিসাবও করতে পারবেন না। একটার রিডে সে এত কিছু রান করতে পারে, কিন্তু এর সমস্যা হচ্ছে এই ইরোর রেট বেশি। এগুলো 99.9%, ওগুলোর ইরোর রেট দেখবেন 87%, 83% এরকম। কিন্তু এর সুবিধা হচ্ছে এটা ফাস্ট, তারপরে সাইজে ছোট। এগুলার তো সাইজটাও আলহামদুলিল্লাহ একটা ফটোকপি মেশিনের মতো সাইজ। এগুলার সাইজ হচ্ছে ফটোকপি মেশিনের থেকেও ছোট। সো এটার এই যে থার্ড জেনারেশন সিকোয়েন্সিং যেটা আছে বর্তমানে ওয়ার্ল্ড, যেই সিকোয়েন্সিংগুলো মোস্ট প্রবাবলি মডার্ন কান্ট্রিগুলো ইউজ করে থাকে ডিএনএ সিকোয়েন্স বের করার জন্য, সেটার নাম হচ্ছে প্যাসিফিক বায়োসায়েন্স প্যাক বায়ো। এটার নাম কি বললাম? প্যাসিফিক বায়োসায়েন্স, বা এই মেশিনের নাম হচ্ছে কি প্যাক বায়ো। ওকে, সো এখানে দেখেন, এইখানে যে মেথডটা ইউজ করা হয়েছে সেটার নাম সিঙ্গেল মলিকিউল রিয়েল টাইম সিকোয়েন্সিং। একটা বিষয় দেখেন, এই সেকেন্ড জেনারেশন পর্যন্ত, সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন আর ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন দুইটাই কিন্তু রিয়েল টাইম সিকোয়েন্স দেখাইতো না। আপনি ওদেরকে স্যাম্পল দিবেন, একটা টাইম পর্যন্ত ওয়েট করবেন, তারপরে আপনাকে পুরো রেজাল্টটা একবারে গ্যাদার করে আপনাকে দিবে। কিন্তু থার্ড জেনারেশন সিকোয়েন্সিং হচ্ছে আপনি ওকে দিবেন, ও রিড করার সাথে সাথে আপনাকে ডাটা দেখাবে। বুঝতেছেন? মানে রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন বা রিয়েল টাইম শোয়ের একটা ব্যাপার আছে এখানে। সো তারপরে বলতেছে লং রিড সিকোয়েন্স, 40,000 বিট পার সেকেন্ড। সে সেকেন্ডে কত 40,000 বিট। এরা তো
ডিজিটের থেকে বের হইতেই পারলো না। এরা সেকেন্ড জেনারেশনে 700, 100, 300, আর এরা 1 লাফে 5 ডিজিটে চলে গেছে। মানে কি, সে সেকেন্ডে 40,000 বিটকে রিড করতে পারে, বাট সমস্যা হচ্ছে তার অ্যাকিউরেসি কম। বুঝতে পারতেছেন? অ্যাকিউরেসি হচ্ছে 87%। তারপর হচ্ছে এখানে দেখেন, আগের বার আমরা কী চেয়েছিলাম, বিলিয়নে ছিলাম, এখন মেগাতে চলে গেছি। মেগা মানে কি 10⁶, বিলিয়নেরও ডাবল। বুঝতে পারতেছেন? বিলিয়নেরও কি ডাবল। মানে সে এই মেশিনটাকে আমি যদি একবার রান করি, সে 500 থেকে 1000 মেগা সে রিড করতে পারে। 10⁶ হিসাব করে এর সাথে আপনি 1500 গুণ করলে বের করেন, আমি বললাম না আপনার ক্যালকুলেশনেরও বাইরে চলে যাবে। বুঝতে পারতেছেন? কিন্তু আবার টাইম দেখেন, টাইম অ্যারাউন্ড 30 মিনিটস, সর্বনিম্ন 30 মিনিট, সর্বোচ্চ 4 ঘন্টা। একটা যদি আপনি ম্যাক্সিমাম রিড করে তাহলে তার সময় লাগবে 4 ঘন্টা, আর সর্বনিম্ন রিড করলে তার সময় লাগবে 30 মিনিটস। আবার কস্ট দেখেন, কস্ট হচ্ছে একটা মানে ওই 1 মিলিয়ন রিড করার জন্য রান কস্ট হচ্ছে $0.13 থেকে $0.60। $0.13 থেকে $0.60, 13 সেন্ট থেকে 16 সেন্ট পর্যন্ত সে কী করে, চার্জ করে। এখন বিষয় হচ্ছে এরপর আসেন হচ্ছে এইটা তো তাও একটা সাইজ আছে, এটা তো ছোটোখাটো একটা আইপিএসের সাইজ ক্যারি করতেছে। বা এখন দেখেন এরপর আসতেছে অক্সফোর্ড ন্যানোপোর। অক্সফোর্ড ন্যানোপোর হচ্ছে অক্সফোর্ড একটা প্রতিষ্ঠান আছে, তাদের মেশিন এটা। অক্সফোর্ড ন্যানোপোর হচ্ছে, দেখেন এরা এরা কিন্তু নাম করা প্যাসিফিক বায়োসায়েন্স, এরা কিন্তু নাম করা সব কোম্পানি। এরা কিন্তু করোনার সময় কিন্তু এই মেশিনারিজ কোম্পানিগুলো কিন্তু এরা কিন্তু ভ্যাকসিন আবিষ্কারে অগ্রগণী ভূমিকা রাখছিল আর কি। সো অক্সফোর্ড ন্যানোপোর হচ্ছে, দেখেন অক্সফোর্ড ন্যানোপোর হচ্ছে আমার মেশিনের নাম। তারপর এরা হচ্ছে ন্যানোপোর সিকোয়েন্সিং ইউজ করে, দুইটাই ইউজ করা, এটা হচ্ছে প্রয়োজনের উপরে। এগুলো কি প্রয়োজনের উপরে, আপনার প্রয়োজন, আপনার সাইজ, আপনার এখন লার্জ প্রোডাকশন দরকার, মানে অনেক বড় সিকোয়েন্সের, অনেক বড় ডিএনএ স্যাম্পলের সিকোয়েন্স বের করার দরকার, আপনি তখন এইটা ইউজ করবেন। আর আপনার কাছে ডিএনএ স্যাম্পল শর্ট, অল্প ডিএনএ স্যাম্পল, বোঝা গেছে, তখন আপনি অক্সফোর্ড ন্যানোপোর ইউজ করবেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি ইউজ করবেন। যেমন আমরা ক্লাস টেস্টের খাতা কী দিই, 1 পেজের খাতা বা 2 পেজের খাতা। আর যখন আমরা মিড এক্সাম দিই বা ফাইনাল এক্সাম দিই তখন আমরা মোটা খাতা দিই, কারণ ওটাতে লেখা বেশি, বড় খাতা। যখন বড় সিকোয়েন্স আসবে তখন আমরা প্যাসিফিক বায়োসায়েন্স ইউজ করবো, যখন ছোটো সিকোয়েন্স আসবে তখন এটা এতটাই ছোটো। দেখেন আপনি একটা কম্পিউটার ডিভাইস ইউজ করবেন, সাথে যে পেন ড্রাইভের মতো ডাটা দিবেন, এটা খুলে এর মধ্যে স্যাম্পল দিয়ে দিবেন, ডিএনএ স্যাম্পল দিয়ে দিবেন, এখান থেকে বাকি যা ফার্দার প্রসিডিওর কম্পিউটারকে ইউজ করে আপনাকে রিয়েল লাইফ দেখাই দিবে, রিয়েল লাইফ সিকোয়েন্সিংটা বের করে দিবে। কত ইজি লাগতেছে তাই না? দেখেন ভেরি লং রিড সিকোয়েন্সিং, এটা হচ্ছে 500 কিলোবিট, পাশাপাশি পোর্টেবল, মানে কি খোলা যাচ্ছে, লাগানো যাচ্ছে, ভেরি লং রিড সিকোয়েন্সিং। এইটা দেখেন, এইটা ছিল 40,000 বিট পার সেকেন্ড, আর এখানে এটা হচ্ছে কিলোবিটে চলে গেছে, মানে 500 ইন্টু 1000, হিসাব করেন কত হয়, 50 লক্ষ বিট পার সেকেন্ড সে রিড করতেছে। কিলো বিট, কিন্তু শুধু বিট না, 500 কিলো বিট পার সেকেন্ড সে রিড করতে পারে। তারপরে এর অ্যাকিউরেসি কিন্তু এর থেকে ভালো, 87, এর হচ্ছে 92 থেকে 97%। তারপরে এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য রিড লেন্থ সিলেক্টেড বাই দ্য, মানে এর রান টাইম ডিপেন্ড করতেছে, এর কোনো রান টাইম এত ফাস্ট, এর রান টাইম হচ্ছে মেগা রিড পারেন, তো এর রান টাইম এত ফাস্ট, এর কখনো রান টাইম এন পর্যন্ত যাওয়া লাগে না, তার আগে কাজ করে ফেলে। আর এর সর্বনিম্ন 1 মিনিট সময় নেই, সর্বোচ্চ 48 ঘন্টা সময় নেবে ফাস্টার সিকোয়েন্সিং যদি সে বের করে। এবার আবার এর সমস্যা কি, এর সব কিছুই অনেক পশ, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে পর জিনিসের কস্টিংও বেশি। এর কস্টিং হচ্ছে দেখেন, পার ফ্লো জেল বলতে মানে এই যে এই ড্রপ দেখতেছেন, এই ড্রপ একবার ড্রপ দিতে আপনাকে 500 থেকে 909, মানে $500 থেকে $999 আপনাকে মানে চার্জ করতে হবে এই যে একটা ফ্লো জেলের ড্রপ নিতে। মানে আপনি একবার স্যাম্পল এখানে ইনপুট করতে আপনার $500 থেকে $999 ইউজ করা লাগবে, যেগুলার এই যে উপরে এটা ডলারেই যায় না, এটা হচ্ছে যায় কিসে, সেন্টে। আর এই ডাইরেক্ট দেখেন 500 থেকে $1000, $1000 মানে একটা ফ্লো জেলের যে চার্জ দেবে আপনার ইউনিভার্সিটিতে 1 সেমিস্টারের টিউশন ফির টাকা। বুঝতে পারতেছেন? সো এইটা হচ্ছে আমার হলো অক্সফোর্ড ন্যানোপোর। এরপরে আসতেছে মিলেশিয়াস স্ট্যাম, হাবিজাবি, এগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন। যে প্লাজমিড ডিএনএ কোথায় থাকে আমরা জানি, ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, ব্যাকটেরিয়ার ভিতরে দুই সব প্যাঁচানো আকৃতির থাকে, এই যে প্লাজমিড ডিএনএ থাকে। এই প্লাজমিড ডিএনএ হাবিজাবি, যে ক্লোনিং ভেক্টর আছে, এত ইন ডিটেলস যদি দেখতে চান দেখতে পারেন, অ্যাজ এর ওই সমস্যা নাই, আপনারা নিজেরা দেখে নিন বাবা। আমি ভালো জিনিস তৈরির পর আর কোনো কিছু বাদ দিতে চাচ্ছি না, তবে নিজেরা দেখে নিন প্লাজমিডের জিনিসটা কি, কোথায় থাকে, আমি তো বললাম যে ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। সো সো কারো কোনো কোশ্চিন আছে?
আমি যা পড়াইছি বুঝতে পারছেন আজকের লেকচারটা তো মোটামুটি আমি গুছাই কাভার আপ করার ট্রাই করছি। অনলাইনে কনসেন্ট্রেশন ধরে রাখা আসলেও মুশকিল স্টুডেন্টদের জন্য। সো তারপর আমি চেষ্টা করছি যথেষ্ট ফ্লেক্সিবল হইতে পড়ানোর। জানি না আপনারা বুঝছেন কি না। সো ইনশাল্লাহ আগামী শনিবার কিন্তু আপনাদের 10টার সময় আপনারা টাইম মতো ক্লাসে থাকবেন। লেটে আসলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স না দিতে পারলে কিন্তু আমি কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট ওখানে স্টে করবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে আর কি। তারপরে আমি ক্লাসরুমে চলে যাব, আমি আমার কাজে চলে যাব আর কি। সো যেগুলা বললাম এভাবে এগুলা প্র্যাকটিস করবেন বাসায়। আপাতত আমি হচ্ছে তাহলে রেকর্ডিংটা অফ করে দিলাম।